ঝগড়া করে 15 দিন কথা বন্ধ রেখে বিদেশ থেকে বিশাল লাগেজ নিয়ে বউকে সারপ্রাইজ দিতে শ্বশুরবাড়ির সামনে এসে শুনলাম, দুলাভাই আপনার বউয়ের তো বিয়ে হয়ে গেছে। 5 মাস আগেই বিয়ে হয়ে গেছে আপনার বউয়ের। 15 দিন হলো বউয়ের সাথে কথা বলছি না, কিন্তু 5 মাস আগে বিয়ে হলো কিভাবে? আমার তো জ্ঞান হারার মতো অবস্থা হচ্ছে। কি শুনছি এসব আমি? কোথাও তো ভুল হচ্ছে ওর। নিজেকে কিছুটা সামনে নিয়ে বললাম, মস্করা করছো আমার সাথে? আমি কেন মস্করা করব? বাড়িতে আসুন, ভেতরে গিয়ে দেখুন। এ বাড়িতে আজ প্রথম এসেছি আমি। আমার শ্বশুরমশাই আমাদের জেলায় দীর্ঘদিন সরকারি চাকরি করেছিল, সেখান থেকে আমার সাথে স্ত্রী দিনার পরিচয় হয়। দিনা ছিল আমার চাচাতো বোন সাথীর বান্ধবী। 1 বছরের প্রেম হয়েছিল দিনার সাথে আমার। মেয়েটা একটু বেশি ভালোবাসতো আমায়। 1 বছরের প্রেমের বাধ্য হয়েছিলাম বিয়ে করতে। 2.5 বছর হয়েছে আমাদের বিয়ের বয়স। বিয়ের 6 মাস পর ইটালি চলে গিয়েছিলাম। অনেকটা শ্বশুরমশাইয়ের চাপে বাধ্য হয়ে ইটালি গিয়েছিলাম আমি। আমার বাবা মা তাদের এই একমাত্র ছেলেকে কোনোভাবে বিদেশে পাঠাতে চাননি, কিন্তু আমার শ্বশুর তার আর স্ত্রীর মন রাখতে অনেকটা বাধ্য হয়ে প্রবাসী হয়েছিলাম। ও, আমার পরিচয় দিতে তো ভুলেই গেছি, আমি সাকিব আলম। 2 বছর ধরে ইটালিতে প্রবাসী। দেশে থাকতে রাজনীতি করতাম। জেলা শহরের সরকারি কলেজের ছাত্র সংসদের জিএস ছিলাম আমি। পারিবারিক একটা রহস্যের কারণে আমি কখনো মেয়ে মানুষের সাথে সম্পর্কে জড়াইনি। আমরা 2 ভাই বোন। একমাত্র বোন আমার চেয়ে বড় এবং বিবাহিত। আমার বাবা ছিলেন হাই স্কুল শিক্ষক। আমার একজন চাচা আছে, ওনার 3 মেয়ে। কোনো ছেলে নেই চাচার। সেই হিসেবে আমি বংশের একমাত্র ছেলে। অনেক দায়িত্ব ছিল আমার পরিবারের প্রতি, কিন্তু নিজের এবং ফ্যামিলির অনিচ্ছা সত্ত্বেও শ্বশুরের চাপে প্রবাসী হতে বাধ্য হয়েছিলাম। বাবা আমায় প্রচণ্ড ভালোবাসতেন, কিন্তু ইতালি যাওয়ার পরদিন এই একমাত্র ছেলে দূর প্রবাসী হওয়ার শোকে বাবা আমার হার্ট অ্যাটাকে মারা যান। আমি যখন অনার্স চতুর্থ বর্ষের ছাত্র, তখন আমার একমাত্র মেজো চাচার মেয়ে সাথী আমার কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়। আমি তখন কলেজে সদ্য জিএস নির্বাচিত হয়েছি। অনেক মেয়েই আমাকে পছন্দ করতো, কিন্তু পারিবারিক একটা ধোঁয়াশার কারণে আমি নিজেকে মেয়েদের কাছ থেকে দূরে রেখেছিলাম। আমার বাবা নুরুল আলম আমাদের জেলা শহরে একটা হাই স্কুলের শিক্ষক ছিলেন এবং জেলা শহরে বাড়ি করেছিলেন বাবা। আমার চাচা আমাদের গ্রামে দাদার বাড়িতে থাকতেন। চাচাতো বোন সাথী গ্রামের বাড়ি থেকে জেলা শহরে কলেজে এসে করতো। মাঝে মাঝে সাথী কলেজ থেকে আমাদের বাসায় আসতো। আব্বা সাথীকে খুব ভালোবাসতেন, আম্মাও সাথীকে প্রচণ্ড ভালোবাসতেন। শুধু দেবরের মেয়ে বলে নয়, আরও এক বিশেষ কারণে আম্মা ভালোবাসতো সাথীকে। এই সাথীর সাথে ওর বান্ধবী দিনা আসতো আমাদের বাসায়। দিনা বলতো আমার জন্যই নাকি সাথীর সাথে ও আমাদের বাসায় আসতো। যদিও সাথী এটা বুঝতে দিত না। দিনা পাগলের মতো ভালোবেসে আমায় বিয়ে করেছিল এই দিনা মেয়েটা। আর আজ কিনা শুনছি, হ্যাঁ, আমার শ্বশুর আমাদের জেলায় চাকরি করতেন বলে সেখানেই বিয়ে হয় আমাদের। বিয়ের সময় আমার আব্বা আম্মা অবশ্য আমার শ্বশুর এই বাড়ি থেকে বউ নিতে চেয়েছিল, কিন্তু দিনার বড় বোন সানা আপার তখনও বিয়ে হয়নি। তার জন্য করা দিনার পাগলামির কারণে বড় মেয়ে সানা আপাকে অবিবাহিত রেখে ছোট মেয়ের বিয়ে দিয়ে দেন শ্বশুর। তাই আমাদের জেলা শহরে থাকা শ্বশুরের ভাড়া বাসা থেকে আমাদের বিয়ে দেওয়া হয়, কারণ শ্বশুর চাননি বড় মেয়ে রেখে ছোট মেয়ের বিয়ে দিচ্ছেন এটা তার নিজ এলাকায় সবাই জানতে পারুক। শ্বশুরের ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজন ছিল আমাদের বিয়েতে। বিয়ের পরে যে 6 মাস দেশে ছিলাম, তখন অবশ্য আমি এবং আমার ফ্যামিলি সবাই এখানে আসতে চেয়েছিল শ্বশুরের গ্রামের বাড়িতে, কিন্তু সানা আপার বিয়ের পরে আমাদেরকে আনবে আনবে করে শ্বশুর আর আমাদেরকে এখানে আনা হয়নি। তাছাড়া অনার্স ফাইনাল ইয়ারে দেয় সানা আপার এখনও বিয়ে হয়নি। সেখানে ছোট মেয়ে দিনার আবার বিয়ে দিল কিভাবে? কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না। আমি বিদেশে চলে যাওয়ার পর 1 বছর পর শ্বশুর রিটায়ার করেন আমাদের জেলা শহর থেকে। তারপর আমাদের জেলা শহর থেকে তার নিজের জেলা শহরে গ্রামের বাড়িতে সপরিবারে চলে আসেন শ্বশুর। গ্রামে এসে ঘর বাড়ি করেছেন, আমার স্ত্রীকে ট্রান্সফার করিয়ে এই জেলার একটি কলেজে ভর্তি করেছেন। আমি অবশ্য এ বাড়িতে আগে না আসলেও শ্বশুর আর বউয়ের মুখে শ্বশুরবাড়ির গোলাদার বাড়ির কথা শুনতে শুনতে ঠিকানা মুখস্থ করে ফেলেছি। আজ সেই গোলাদার বাড়ির সামনে এসে শ্বশুরের ঘর চেনার জন্য আমার পরিচয় দিতে শুনলাম চরম নির্মমই কথা। আমি চলে এসেছি আমার শ্বশুরের সামনে। আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা কেমন আছেন? কোনো উত্তর দিচ্ছেন না। কেন আমার শ্বশুরমশাই? আমার কেন জানি না প্রচণ্ড ঘাম হচ্ছে, দুরু দুরু করে বুক কাঁপছে আমার। আচ্ছা, শ্বশুর আমাকে বসতে বলছে না কেন? আমার দু চোখ যেন অন্ধকার হয়ে আসছে, আমার মাথাটা যেন চাকার মতো ঘুরছে। আব্বা, আব্বা, আপনি কি আমাকে শুনছেন? পাথরের মতো যেন দাঁড়িয়ে আছেন উনি। বললাম, আব্বা, আম্মা কোথায়?
ভেতর থেকে আমার শাশুড়ি আম্মা চিৎকার দিয়ে বললেন, সারা জীবন জ্বালাবি রে তুই জ্বলন্ত আগুনে। কান্না করতে করতে ড্রয়িং রুমে চলে এসেছেন। বুঝতে পারছি না উনি কাকে সারা জীবনের জন্য জ্বলন্ত আগুনে দিচ্ছেন। আমি বললাম, আম্মা আমি যা শুনছি তা কি সত্যি? আমার শাশুড়ি বললেন, যদি ভালো চাও তবে এক্ষুনি চলে যাও, নয়তো তোমাকে পুলিশ দেবো। আমি বললাম, দিনা কোথায়, আর পুলিশে কেন দিতে যাচ্ছেন আমাকে? আমার শ্বশুর বলল, তুমি যাবা নাকি আমি পুলিশ ডাকবো? আমি বললাম, ঠিক আছে ডাকুন পুলিশ, আর আপনার মেয়েকেও ডাকুন। আমি দেখতে চাই পুলিশ আসলে আমাকে আসামি করে নাকি আপনাদের আসামি করে। এবার আমার শ্বশুর আরও রেগে গিয়ে বললেন, আমি সত্যিই তোকে পুলিশ দেব। এইবার আমি আর মেজাজ ধরে রাখতে পারলাম না। প্রচণ্ড রাগে বললাম, দেখুন আমি রাজনীতি করা ছেলে, পুলিশের ভয় আমি পাই না। আপনার মেয়েকে ডাকুন, নয়তো আমি আপনাদের পুলিশে দেব। এবার উনি কিছুটা ভয় পেয়ে বললেন, মেয়ে তো আমার সাতক্ষীরায়। সাতক্ষীরায় কেন? সাতক্ষীরায় কার সাথে গেছে দিনা? ওখানে তো আপনাদের কোনো আত্মীয় স্বজন নেই। আমার শ্বশুরই একটা বটি এনে নিজের গলায় ধরে বললেন, তুই যদি এই মুহূর্তে এখান থেকে না যাও তবে আমি নিজের গলায় কোপ দিয়ে তোমাকে ফাঁসাবো। আমি কিছুই বুঝতে পারছি না আমার সাথে এসব কী হচ্ছে। তবে এটুকু বুঝতে পারছি যে ওনারা চাচ্ছেন না আমি আর এক মুহূর্তে এখানে থাকি। ওনাদের গ্রামে বাড়ি প্রায় 20-25টা পরিবার আছে। দিনার আরেক জামাই এসেছে শুনে অনেকে আমার শ্বশুরের ঘরের সামনে জটলা করছে। আমি বাইরে অপেক্ষামান মানুষের কাছে জিজ্ঞাসা করছি, দিনার কি হয়েছে, কিছু বলতে পারবেন আপনারা? তারা জানালো, বিয়ে হয়েছে 5 মাস, কিন্তু 1 মাস আগে যখন 4 মাসের পেট সবারই চোখে ধরা পড়ে যায় তখন থাইকে পালাইছে। আমি বললাম, আমার সাথে তো ডিভোর্স হয়নি, আরেকজনের সাথে তো বিয়ে কোনোভাবেই সম্ভব না। তাছাড়া 15 দিন আগে আমার সাথে কথা হয়েছে, 5 মাস আগে বিয়ে করবে কিভাবে? সেখানকার মানুষ বলছে, আপনি বিদেশে টাকা দিয়া মনে হয় আরেক ব্যাটারে রাখছে। তয় আমারে কি কমু এইটা আমরে ভালো জানেন। আর আপনি লগে তো এইটা আর 2 নম্বর বিয়া। এর আগে ওই স্বামী থাকতে আর একটা বেড়ার লগে খাতির কইরে স্বামী তালাক খাইছিল। আমি যেন আকাশ থেকে মাটিতে পড়ছি। কি বলছে ওনারা এসব? দিনা কিভাবে আমার সাথে বিয়ের আগে থেকে বিবাহিত হবে? ওর বড় বোনের তো এখনো বিয়ে হয়নি। আমি বললাম, আপনারা কি পাগল হয়ে গেছেন? দিনার বড় বোনের তো এখনো বিয়ে হয়নি, সেখানে আমার সাথে বিয়ের আগে ওর আরেক বিয়ে হবে কিভাবে? সেই উৎসুক জনতা বলে উঠল, নাই থাকতে একবার বাইর হইয়া গেছিল এই পাশের বাড়ির এক পড়ার লাগে। শ্বশুর বাড়িতে স্বামী রেখা চাচাতো দেবরের লাগে পরকীয়া, সেই কারণে স্বামী তালাক দিছে। তাই তালাকের পরের দিন আর বাপে আমাগো জেলায় বদলিয়েছে। এনে থাইকে মানুষের কথা শুনে শুনে পড়াইতে পারতো না। আমি বললাম, আমি বিশ্বাস করি না এসব। ওর বাবা মায়ের বিরুদ্ধে আমি মামলা দিব। ওনারা আমাকে বিদেশে দেশে বাধ্য করে দিনাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছেন, আর মাঝখান থেকে আমার টাকা পয়সা সব খেয়েছেন। সেই উৎসুক জনতা এবার জানলো বাপ মায় বিয়ে দেয় নাই, কোর্ট ম্যারেজ করেছে। আমি বলছি, আপনারা কিভাবে জানলেন কোর্ট ম্যারেজ করছে? বাপ মায় কি বড় মাইয়া ঘরে রাইকা ছোট মাইয়ারে 3 বার বিয়ে দিব? আমি বুঝতে পারছি না ওনাদের কথায় যুক্তি আছে, কিন্তু আমি জিজ্ঞাসা করলাম, যদি বাপ মায় বিয়ে না দেয় তবে ওনারা আমার সাথে এমন ব্যবহার করলো কেন? এতদিন তো মানুষই জানতো দিনের 2 বিয়ে হয়েছে, কিন্তু আজকে আমনে এই বাড়িতে আইসা পড়ায় সবাই জানতেছে দিনের 3 বিয়ে হয়েছে, অথচ বড় মাইয়াটারে এখনো বিয়ে হয়নি। বাম্মাই কেমনে মুখ দেখাইবো আমনে কন? ওনারা হয়তো চায় নাই আমনে এই বাড়িতে আইসা ঝামেলা করেন। এমনি তো দিনা দ্বিতীয়বার বইয়ের ওইয়া যায় ওনাকে মান সম্মান নষ্ট করছে। আমি বুঝলাম উৎসুক জনতার কথা হয়তো ঠিকই আছে, তাই আর কথা না বাড়িয়ে জিজ্ঞাসা করলাম, দিনা যার সাথে গেছে তার নাম ঠিকানা কিছু জানেন আপনারা? আরে অমনি পিছন থেকে যে ঘরখানা আছে ওই ঘরের হাফেজ পোলা রাশেদের লগে গেছে আমনের বউ। আমি সেখান থেকে দিনার স্বামী রাশেদের ফোন নাম্বার বর্তমান ঠিকানা নিয়ে রিক্সা করে রওনা দিলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্য নিজ বাড়িতে ফিরে যাব, যেখানে বউ নিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল সেখানে এক বুক কষ্ট নিয়ে যেতে হচ্ছে। এ কি আপনারা কারা? 3-4টে মোটরসাইকেল নিয়ে এভাবে আমার পথ অবরোধ করছেন কেন আপনারা? আমরা তোর জম কি চাওয়ার আছে আপনাদের? তার যা আছে সব দে আমাগো। আমি কি এগুলো তোদের জন্য এনেছি? আনছস তো বউয়ের জন্য, বউ তো পালাইছে, এখন দিয়া দে, তুই পালাই যা। সব তো জানোস দেখছি, তোরা দেখ ভাই, আমার এমনিতে মন খারাপ তার। ও তোর দুঃখের কাহিনী শোনাইতে আইছি আমরা। এই চাক্কু দিয়ে এখনই তোরে শেষ কইরে ফেলাবো। নে ভাই সব নে, তোদের জেলাতে সব দিয়ে গেলাম, আমার রিলিফ নিয়ে তোরা বেঁচে থাক। ওদের কাছ থেকে খালি ভাড়ার টাকা চেয়ে নিয়ে বাড়ি ফিরে আসি। বাসে বসে ভাবছি গত 1 বছরে অনেক টাকা দিয়ে দিনা আমার কাছ থেকে এত কষ্ট করে টাকা ইনকাম করে দিয়েছি, তারপরও আরও চেয়েছে। এত টাকা দিয়ে কি করে? জিজ্ঞাসা করলেই ঝগড়া শুরু করে। 15 দিন আগে শেষ ঝগড়াটা হয়েছে টাকা নিয়ে, তারপর থেকে তো ফোন বন্ধ। যদিও আইফোন চেয়েছিল একটা, ভেবেছিলাম আইফোন এখন দিতে পারবো না বলছি দেখেই ফোন বন্ধ করে রেখেছে। সেই আইফোনও আজ নিয়ে এসেছিলাম, কিন্তু এখন আমি রিক্ত নিঃস্ব শূন্য হাতে ফিরে যাচ্ছি।
5 মাস আগে দিনা অন্য পুরুষে বিয়ে করেছে, অথচ আমার পকেটে ঠিক কেটে যাচ্ছিল। আমার পকেট তো ঠিক ভালোবেসে ছিল দিনা। আজ পকেটকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করেছে, হায় রে পকেট, কী এমন জিনিস তুই? ভালোবাসা আমায় চেনে না কেন, শুধু তোকেই চাইলো। আজ আমার মনে অনেক প্রশ্ন। আমার মন প্রশ্ন হচ্ছে, আরেকজন বিয়ে করেও দিনা কেন টাকা নিয়েছে আমার থেকে? তবে কি দিনা আমায় টাকায় ওর নতুন সংসার স্বামী চালাতে চেয়েছে? একজন হাফেজকে নাকি বিয়ে করছে। এই হাফেজ কীভাবে পারলো আরেকজন বউকে বিয়ে করতে? পেটে প্রচণ্ড ক্ষুধা, আমার গায়ে বিন্দু পরিমাণ শক্তি নেই, যদিও খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। কিন্তু আমার উপোস থাকা যে শরীর আর মানতে চাইছে না। পেট যে হাহাকার করছে। রাস্তার পাশে একটা নর্মাল রেস্টুরেন্টে বসে দুটো ভাত খাবো, আজ সেই টাকাটাও নেই। আজ মনে করছে বিয়ের সময় আমার ফ্যামিলি সবাই উপস্থিত থাকলেও দিনার শুধু 2 মামার উপস্থিতি ছিল। ওরা জানিয়েছিল সানা আপার বিয়ে হয়নি বলে ওদের অন্য অন্য আত্মীয়স্বজনকে দাওয়াত দেয়নি। তবে কি দিনার আগেও একবার বিয়ে হয়েছিল বলে আমাদের বিয়েতে সবাইকে জানেনি? সত্যি কি দিনার আগে একবার বিয়ে হয়েছিল? ডিভোর্সি ছিল বলে কি এভাবে গোপনে বিয়ে দিয়েছিল আমার সাথে? এসব প্রশ্নের উত্তর যে আমাকে জানতেই হবে। আমার নিজ বাড়িতে চলে এসেছি। বাড়িতে শুধু এসে মা একাই থাকেন। মা কে? কে? আমি তোমার সাকিব। বাবা, কখন আসছিস? তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? ব্যাগ কই? বউ কই? বউরে জানাইছস তোর দেশে ফিরে আসার কথা? বউ মরে গেছে আর লেগে ছিনতাই করে নিয়েছে। বউয়ের কি হয়েছে? বললাম তো মরে গেছে। বউয়ের কথা না জিজ্ঞাসা করে 1 গ্লাস পানি দাও তো আমাকে। বাবা, কি হয়েছে বউয়ের? পানি নিয়ে এসে। মা, দিনার সাথে তোমার শেষ কথা কবে হয়েছিল? 20-22 দিন আগে একবার কল দিয়ে কথা বলছিলাম। মাঝখানে কল দিয়েছিলাম কিন্তু ফোন বন্ধ। ওর বাপ মায়ের ফোন ধরে নেই। শুয়ে শুয়ে ভাবছি, আমাদের জেলা শহর থেকে ওদের বাড়ি যাওয়ার পরে গত 1 বছরের দিনে একবারের জন্য আমাদের এই বাড়িতে আসে নাই। আমি প্রবাসে থাকলে আমার মায়ের সাথে তো একবার দেখা করতে আসতে পারতো, কিন্তু আমি কতবার আসতে বলেছিলাম মায়ের সাথে দেখা করতে, রাজি করাতে তো পারলাম না। মা মনে হয় ডাকছে আমায়। সাকিব, তোর ফোন আসছে। আমার ফোন তো গুন্ডারা নিয়ে গেছিলো, এখন কল আসবে কোত্থেকে? আরে, আমার মোবাইল তোর শাশুড়ি কল দিয়েছে, তোর সাথে দরকারি কথা বলতে চায়। আমি ওনাদের সাথে আর কোনো কথা বলবো না, কেটে দাও ওনারা কল। আরে, তোর সাথে কিছু একটা দরকারি কথা বলবে নাকি তোর শাশুড়ি? আচ্ছা, ফোনটা দাও আমাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। কান্নার শব্দ আসছে, সাথে সাথে অভিশাপ। সারা জীবন জ্বলবি রে তুই জ্বলন্ত আগুনে। আচ্ছা, আপনি কি কান্না করবেন নাকি কিছু বলতে চাইছেন? বাবা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা কিছু বুঝি নাই। ওই বাড়ির সবচেয়ে ভদ্র ছেলে হয়েছে পাশের ঘরের কোরআন হাফেজ রাফিদ। রাশেদের মা 6-7 মাস বাড়িতে ছিল না। রাশেদের ঘরে একা থাকতো দিনা। মাঝে মাঝে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে দিনার মা। তার আচ্ছা, তারপর কি হয়েছে? অনেকটা রাগের সাথে বলছি। দিনে মাঝে মাঝে রাশেদ আমাদের বাসা থেকে রান্না করা তরকারি নিয়ে দিয়ে আসতো। রাশেদ একা ছিল তো, রান্না করতে কষ্ট হতো, তাই তো। তারপর মাঝে মাঝে রাশেদের ঘর গুছিয়ে দিয়ে আসতো। পরপুরুষের ঘরে মেয়েকে একা পাঠাতে আপনাদের লজ্জা লাগতো না? বাবা, রাশেদ অনেক ভদ্র ছেলে। ভদ্র ছেলে বলে কি সে পুরুষ না? বিপরীত লিঙ্গের মানুষ ছিল না? আমরা স্বপ্নেও ভাবতে পারিনি ওরা এমন কিছু করবে। বলুন, আর কি কি বলতে চান? তোমাদের এলাকায় গিয়ে যে দিনার আবার বিয়ে হয়েছে, সেই ঘটনা এই এলাকায় আমরা কোনোদিন কারো কাছে বলিনি। তোমার আর দিনার বিয়ের কথা পুরোই গোপন রাখছিলাম আমরা। আপনি বলেছেন দিনার আবার বিয়ে হয়েছে, তার মানে আমার সাথে বিয়ের আগে আপনার মেয়ে একবার বিবাহিত ছিল। কোনো উত্তর আসছে না। কি হলো, কোনো জবাব দিচ্ছেন না যে? বাবা, দিনা বলেছিল ও নাকি তোমাকে সব বলে দিয়েছে। আপনার মেয়ে বলেছে আর আপনি বিশ্বাস করছেন? বিয়ের আগে তো মুরব্বী হিসাবে আপনার একবার আমাকে জানানো উচিত ছিল এই ব্যাপারটা। এক বিয়ে গোপন রেখে আমার কাছে বিয়ে দিয়েছেন, আবার আমার বিয়ে গোপন রেখে আরেকজনের সাথে বিয়ে দিয়েছেন। ভালো ব্যবসা শুরু করছেন আপনারা। চিৎকার দিয়ে কান্না করছে, সারা জীবন জ্বলবে রে আয় জ্বলন্ত আগুনে। আচ্ছা, আপনারা আজ আমাকে পুলিশে দিতে চাইলেন কেন? বাবা, বড় বোন রেখে দিনা 2বার বেটা নিয়ে ভাগছে, আমাদের ইজ্জতের কিছু রাখে নেই। তার মধ্যে আজকে তুমি এভাবে চলে আসবা, এটা আমরা কোনোদিন বুঝিনি। আমরা চাই না তুমি আমাদের বাড়ির এখানে থাকো। আমাদের বড় মেয়ের তো এখনও বিয়ে হয় নাই। মানুষ কি বলবে আমাদেরকে? বাহ, নিজের মেয়ে নিয়ে তো বেশ ভালো চিন্তা করেন। আর আমার যে কি ক্ষতি করছেন বোঝেন? বাবা, 1 মাস আগে যখন পেট বোঝা হয়ে গেছে তখনই আমরা বুঝতে পারছি এই ঘটনা। আমি বললাম অ্যাবর্শন করা। থামুন, আপনার মেয়ে আমার টাকা খেয়ে আমার রক্ত মাংস হজম করে পরপুরুষের সাথে পেট বেঁধেছে। অ্যাবর্শন করলে তাকে আমি মেনে নিতাম? এমনটা ভাবলেন কি করে? আগের ঘটনা আমাকে জানানো উচিত ছিল আপনাদের। বাবা, 1 মাস হয় আমরা ঘটনা বুঝেছি। ঘটনা বোঝার 2 দিনের মধ্যে একটা চিঠি লিখে রেখে ভাগছে। 5 মাসে নাকি কোর্ট ম্যারেজ করছে। 1 মাস আগে যখন পালিয়েছে তখন আমাকে জানায়নি কেন? আমার টাকা খেয়ে আমাকে ফকির বানানোর জন্য। মনে করেছিলাম আস্তে আস্তে জানাবো, কিন্তু তুমি যে এমন দেশে চলে আসবে এটা বুঝতে পারিনি। আস্তে আস্তে জানাতে মানে 15 দিন আগেও আপনার মেয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছে।
আমার টাকায় নতুন মেয়ে জামাইকে বড়লোক বানাতেন নাকি? আমাদের ভয় ছিল তুমি যদি বিদেশে কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলো। এই কারণে আস্তে আস্তে জানাতে চাইছিলাম না। আর আস্তে আস্তে আমার পকেটও খালি করেছেন। আপনার মেয়ে জানে না যে বর্তমান স্বামীর সাথে ডিভোর্স না হলে মেয়েরা নতুন করে বিয়ে করতে পারে না? সেখানেই মেয়েকে এসব তো দিনা জানে, কিন্তু কেমনে যে রাশেদের মতো একজন হাফেজ এসব না বলে বিয়ে করে ফেললো তার কিছুই বুঝে না। রাশেদের আসলে কোনো দোষ নাই, সব দোষ আমার মেয়ের। আবারও কাঁদতে কাঁদতে সারা জীবন জ্বলবো রে আয় জ্বলন্ত আগুনে। আমার লাখ লাখ টাকা দিয়ে আপনার মেয়ে কি করেছে? আমার টাকা ফেরত দিবেন, নয়তো আমি প্রতারণার মামলা করব আপনাদের বিরুদ্ধে। বাবা, আমি কসম দিয়ে রাখছি, আমি মরলেও যে দিনারে আমরা মুখ না দেখাই। তুমি যদি প্রতারণা মামলা দাও তবে দিনার বিরুদ্ধে দাও, আমাদের কোনো অভিযোগ নেই তোমার বিরুদ্ধে। আমাদেরকে শুধু বড় মেয়ে নিয়ে বাঁচতে দাও। এই 1 মাসে আমরা একবারও কথা বলি না দিনার সাথে। আপনার মেয়ে আরেকজনের 5 মাস আগে বিয়ে করে আমার কাছ থেকে টাকা নিয়েছে কিভাবে? অন্যের স্ত্রী হয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছে। কত বড় প্রতারণা করেছে আমার সাথে। আমি প্রতারণার মামলা আপনাদের সবার বিরুদ্ধে করব। আমি কিছু জানি না, কিছু জানি না বাবা। এত ন্যাকা সাজবেন না। আজ আপনাদের ওখান থেকে আসার সময় আমার সব কিছু ছিনতাইকারী নিয়ে গেছে। কি বলছো বাবা এসব? আমার জন্য আপনাদের দরদ দেখাতে হবে না। ছিনতাইকারী দল চলে যাওয়ার পরে রাস্তাটা প্রত্যক্ষদর্শী আমার পরিচয় জানতে চেয়েছিল। পরিচয় দেওয়ার পর সেই বৃদ্ধ ভদ্রলোক আমায় বলেছিল তোমার শ্বশুর তোমার শাশুড়ির দ্বিতীয় স্বামী। তখন সদ্য চাকরি পাওয়া শহীদ নামের এক ইঞ্জিনিয়ারের সাথে প্রেম করে পারিবারিকভাবে প্রথম বিয়ে করেছিল তোমার শাশুড়ি, কিন্তু বিয়ের পর তাকে ডিভোর্স দিয়েছিল। ইঞ্জিনিয়ারের অপরাধ ছিল বিয়ের দিন তোমার শাশুড়িকে শাড়ি গয়না কম দিয়েছে। সেই বিয়ে গোপন রেখেই তো তোমার শ্বশুরের সাথে আবার বিয়ে হয় তোমার শাশুড়ির। তোমার শাশুড়িকেও ঠকিয়েছে, আবার ইঞ্জিনিয়ারকেও ঠকিয়েছে ওই মহিলা। এখন আপনি আমায় বলুন এসব সত্যি কি না? যদি তাই হয় তবে আপনার পেটের মেয়ে আর কেমন হবে? কে বলেছে তোমায় এসব কথা? এসব কথা আর কখনো তুমি আমার সাথে বলবে না। আপনার সাথে আমি আর কখনোই কথা বলবো না। ফোন রাখুন এক্ষুনি। সারা জীবন জ্বলবো রে অয় জ্বলন্ত আগুনে। বলতে বলতে ফোন কেটে দিয়েছ দিনার মা। আজ মনে পড়েছে চাচাতো বোন সাথীর কথা। দিনার সাথে রিলেশন থাকাকালীন একবার দিনার চরিত্র নিয়ে সাথী কথা বলতে এসেছিল। তখন সাথীকে একটা চর দিয়েছিলাম। সাথী চরকে দিনার সম্পর্কে আমায় বলে দিয়েছিল, নকল সোনা যেমন প্রথমে খুব চপচপ করে, কিন্তু শত যত্ন রাখলেও এরা রং হারায়। দুশ্চরিত্রা নারীও তেমনই। প্রথমে ভালোবাসা টকবক করে, কিন্তু হাজারো যত্ন রাখলে এদের ভালোবাসা রং বদলায়। ভেবেছিলাম আজ সকালে সাতরক্ষীর উদ্দেশ্যে রওনা দিব দিনাকে আর ওর স্বামীকে মোকাবেলা করতে, কিন্তু এই সকালে উঠে এক ঝামেলা গেল। আমাদের রান্নাঘরে জানলার উপর একটা গাছ এসে ভেঙে পড়েছে। আম্মা জানলা খুলতে পারছে না রান্নাঘরে। গ্রামের বাড়িতে চাচাকে খবর পাঠিয়েছে দিনমজুর সরাত মিয়াকে আমাদের এখানে পাঠিয়ে দিতে। সেই সাথে আমার দেশে ফিরে আসা এবং বউ হারানোর খবর আম্মা দিয়েছেন চাচাকে। সরাত মিয়া এসে গাছ কেটে চলে গেলে রওনা দিব সাতক্ষীরার উদ্দেশ্যে। এই যে সরাত মিয়া চলে গেছে। আসসালামু আলাইকুম সাকিব ভাইজান। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সরাত মিয়া? ভালো আছি। দেশে কবে আইছেন সাকিব ভাই? এই তো গতকাল। বউ বাচ্চা কেমনে আছে সরাত মিয়া? আরে কইয়েন না ভাইজান, আগের বিবির নাম আসিল গোলেনুর। হয় খালি গোলমাল করতো। গোলমাল করতে করতে হয় আমারে ছাইডা দিয়ে গেল। তাই এইবার আমি আর ভুল করি নাই। এইবার বিবি ঠিক মতোই আনছি। নয়া বিবির নাম ছিল মিলেনুর। সবার লগে খুশি মিলাই মিশে থাকবো। এই সকালবেলা উঠে আরেকজন বউ চলে যাবার খবর শুনে মোটেও ভালো লাগছে না। এটা ধমক দিয়ে বললাম, ছড়াত মিয়া আপনার না ছেলে মেয়ে আছে? হয় ভাইজান, 2 বাজান আছে আমার। বড় বাজানের নাম ঢেকুর মিয়া আর ছোট বাজানের নাম হজম মিয়া। বড় বাজানের নাম ঢেকুর মিয়া রাইখা ভুল করছিলাম। হয় ছোট বাজানের নাম আর ভুল হয় নাই আমার। মাইয়াও আছে আমার 2টা। তয় ছড়াত মিয়াকে থামিয়ে দিলেন। আপনাদের মেয়েদের গল্প পরে শুনবো। গাছ কাটা যেহেতু হয়ে গেছে, আপনি এবার নাস্তা করে টাকা নিয়ে বাড়ি চলে যান। নয়তো দেখবেন আপনার মিলেনুর আবার যে কোনো সময় গোলনের মতো গোলমাল শুরু করে দিতে পারে। হয় ভাইজান, আপনি ঠিক কইছেন। রওনা হয়েছি সাতক্ষীরার উদ্দেশ্যে। আম্মা অনেক বুঝিয়ে শুনিয়ে একরকম কসম দিয়ে বলছেন যেন সাতক্ষীরায় গিয়ে কোনো রকম ঝামেলা না করি। এই বেচারি আজীবন আমার জন্য টেনশন করে গেছেন। কোনোদিন কথা শুনলাম না মায়ের। শুনলে হয়তো আজ এই পরিস্থিতিতে পড়তে হতো না। আজ মনে পড়েছে অনেক কথা। বিদেশ যাওয়ার আগে একবার পলিটিক্যাল প্রোগ্রামে দিনা গ্রামের মুসা নামে এক ভদ্র ছেলের সাথে পরিচয় হয়েছিল আমার।
প্রোগ্রামের ব্যস্ততার কারণে তখন কোনো ফোন নাম্বার রাখা হয়নি। গত বছর ফেসবুকে ওর আইডি দেখে ফ্রেন্ডশিপ করেছিলাম, পরে বলেছিলাম যে তোমার এখানেই আমার শ্বশুরবাড়ি। স্ত্রী শ্বশুরের পরিচয় দিয়েছিলাম। 8-9 মাস আগে একটি মেসেঞ্জারে মুসার টেক্সট দিয়েছিল যে দিনা খুব খারাপ মেয়ে, সাথে সাথে ওকে ব্লক মেরে দিয়েছিলাম। আজ মনে হয় কত বড় ভুল করেছিলাম। অন্ধের মতো বিশ্বাস করেছিলাম আমি দিনাকে। যখন দিনার সাথে প্রেম করতাম তখন কলেজের ভিপি নাইম ভাইও একদিন আমাকে বলেছিল, সাকিব ভাই এই দিনা মেয়েটা মোটেও ভালো না, এই মেয়েটা গায়ে পড়ে। আমার সাথে প্রেম করতে চেয়েছিল, আমার সাথে না পেরে এখন তোর সাথে প্রেম করছে। দিনার সাথে সম্পর্ক খারাপ কথা শুনে নাইম ভাইয়ের সাথে আমি পুরো 1 সপ্তাহ কথা বলিনি। কতটা বিশ্বাস করেছিলাম আমি এই মেয়েটাকে, সেই বিশ্বাসের কী মূল্য দিল এটা? যে টাকা আমি দিনার পিছনে 2 বছর খরচ করছি, সে টাকা দিয়ে বাবার একতলা বাড়িটা 3 তলা বানাতে পারতাম। আজ মনে অনেক প্রশ্ন যাচ্ছে। রাজনীতি করা ছেলে তার বাপের পছন্দ না, এই অজুহাতে তোরা আমাকে বিদেশ যেতে বাধ্য করলি। রাজনীতি করা ছেলে যদি পছন্দই না, তবে গায়ে পড়ে প্রেম করলি কেন আমার সাথে? বিয়ে দিলে কেন তোর বাবা এই রাজনীতি করা ছেলের সাথে? তখন কেন বলিসনি রাজনীতি ছাড়তে হবে? পলিটিক্যাল লিডার ছিলাম বলেই তো তুই গায়ে পড়লি। বিয়ের পরে কেন বললি সরকারি অফিসার হতে হবে, ইউরোপ আমেরিকায় যেতে হবে? এবার তো বিয়ে একরকম ঠিক করাই ছিল। সে মেয়ে তো কোনোদিন আমি ছুঁয়েও দেখিনি, যে মেয়ে কোনোদিন আমার কাছে আসার চেষ্টা করেনি। বাবা মার পছন্দ করা মেয়েকে কষ্ট দিয়েছিলাম আমি তোর কারণে, কষ্ট দিয়েছিলাম আমার বাবা মাকে, কষ্ট দিয়েছিলাম আমার পুরো পরিবারকে। তুই বিশ্বাসঘাতক করলি আমার সাথে, বিশ্বাসঘাতক করলি সে মেয়েটার সাথে। পারিবারিকভাবে বিয়ের পাত্রী ঠিক করা ছিল বলেই তো আমি কখনো কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই দেখতাম না। কেন গায়ে উঠেছিলি তুই আমার? চলে এসেছি সাতক্ষীরা দিনার বাসার সামনে। কলিং বেল দিয়েছি, দিনার গলার আওয়াজ শুনে যাচ্ছে। বোঝাতে পারবো না কী পরিমাণ ক্ষোভ, ঘৃণা আর কষ্ট জমেছে আমার মনে। আম্মা আসতে দিতে চায়নি আমাকে নাচরবান্ধা থেকে শেষ পর্যন্ত আমাকে কসম দিয়েছে আম্মা যেন কোনো গণ্ডগোল না করি। কে কে? দিনা। আমি একটু আড়ালে দাঁড়িয়ে আছি, কারণ আমাকে দেখলে দরজা নাও খুলতে পারে। দরজা খুলে দিয়েছে দিনা। সাকিব তুমি এসেছো? এই ছাড় ছাড় আমাকে, কোন সাহসে তুই জড়িয়ে ধরছিস আমাকে? কোনো পরনারী আমাকে স্পর্শ করুক এটা আমি চাই না। ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছি ডাইনিটাকে, খুব বেশি জোরে ধাক্কা দিতে পারিনি। এত বড় পেট যে মনে হচ্ছে 7-8 মাসের প্রেগনেন্সি। জোরে ধাক্কা দিতে অনাগত কোনো শিশুকে মেরে ফেলার মতো অমানুষ আমি নেই। সাকিব তুমি কি বলছো? এই ডাইনি, তোর এই নোংরা মুখে একবারও সাকিবের নাম উচ্চারণ করবি না। তোর স্বামী কই? তোর স্বামীকে ডাক, তোদের দুজনের সাথে কথা আছে আমার। প্রচণ্ড রাগের সাথে বললাম। রাশেদ, রাশেদ তো বাসায় নেই। তুমি ভেতরে এসো, ভেতরে এসো। কোনো পরনারীর ঘরে আমি একা প্রবেশ করি না। কি বলছো তুমি সাকিব? জানো সাকিব, আব্বু আমাকে জোর করে বিয়ে দিছে। ভাবছিলাম ওর স্বামী রাশেদ আসলে কথা শুরু করবো, কিন্তু এবার আর মেজাজ ঠিক রাখতে পারলাম না। চিৎকার দিয়ে বলে ফেললাম, নিজের বাবা মার নামে এমন মিথ্যে বলতে তোর লজ্জা লাগে না? তুই যে ক্লাস 9-এ থাকতে বের হয়ে গেছিলি, সেই বিয়েটা কি তোর বাবা জোর করে দিয়েছিল? কি বলছো তুমি এসব? জান, আমি তো শুধু তোমাকেই বিয়ে করেছি। আমি শুধু তোমাকেই, শুধু আমাকেই বিয়ে করেছিস? আর রাশেদকে কি করেছিস? প্রথম স্বামীকে কি করেছিস? নিকা করছিস নাকি হাঙ্গা করছিস ওদেরকে? চিৎকার দিয়ে বললাম, না মানে তুমি ছিলে না তো তাই। আমি দেশে ছিলাম না, না দেখে আরেক নাগর জুটিয়ে নিয়েছিস, এটা বলবি তো? আমি না থাকায় যদি তোর নাগর লাগবে, তবে কেন বিদেশে যেতে বাধ্য করলি আমাকে? আমি রাজনীতি করে দেখি তো আমার গায়ে এসে পড়লি। প্রেম করার সময় তোদের মনে থাকে না যে কার সাথে প্রেম করছিস? বিয়ের পরে মনে হলো রাজনীতি করা ছেলের ভবিষ্যৎ নেই? বিয়ের পরে কেন তোর মনে হলো আমার বিদেশ যেতে হবে, নয়তো সরকারি অফিসার হতে হবে? বিয়ের আগে কেন এসব বলিসনি? বিদেশ যাওয়ার আগে কেন বলিসনি যে আমি চলে গেলে তোর নতুন নাগর লাগবে? সাকিব, আসলে রাশেদ আমাকে এক প্রকার জোর করে বিয়ে করেছে দিনা। একটাও কথা বলবি না ডাইনি। রাশেদের কাছে তো এখন বলবি যে আমি তোকে জোর করে বিয়ে করছি। আমাকে সুপারি গাছ ভেবে তুই আমার গা বেয়ে উঠে গিয়েছিলি। আমাকে দেখলেই তো আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়তি। এক চাঁদকন্যা ঠিক করে রাখা ছিল বাবা মা আমার জন্য। কোনোদিন তো সে আমার পাশে এসেও বসেনি। তুই কেন প্রতারণা করলি ওর সাথে? কেন আমার গায়ে উঠে তোকে বিয়ে করতে বাধ্য করছিলি? তোদের কথায় বিদেশ গিয়ে আমি আমার বাবাকে পর্যন্ত হারিয়েছি। আর সব ফেরত দিতে হবে তোদের। আমার জোরে জোরে কথা শুনে দিনের বাড়িওয়ালা চলে এসেছে। বাড়িওয়ালা আমাকে বলছে, তুমি কে খোকা, কোথা থেকে এসেছো? আঙ্কেল, আমি ওর স্বামী কাছে এসেছি। ওর স্বামীর ফোন নাম্বার আছে আপনার কাছে, কল দিতে পারবেন? আমি একটু কথা বলেই চলে যাব। কল দিচ্ছি খোকা। বাড়িওয়ালা লোকটা কথা বলছে রাশেদের সাথে। কথা শেষ করে বাড়িওয়ালা চলে এসেছে আমার কাছে। খোকা, তুমি এভাবে বাইরে দাঁড়িয়ে থেকো না, তুমি না হয় আমার বাসায় এসে বসো। খানিক বাদে রাশেদ চলে আসবে। বাড়িওয়ালা, ধন্যবাদ আঙ্কেল, আমি এখানে দাঁড়িয়ে আছি, প্রয়োজন হলে আপনার বাসায় আসবো। বাড়িওয়ালা চলে গেছে। সাকিব, বিশ্বাস করো আমাকে দিনা। বিশ্বাস?
তোকে করবো বিশ্বাস? যে আমার রক্ত মাংস খেয়ে অন্যের বাচ্চা পেটে নিয়েছে তাকে করবো বিশ্বাস? আমাকে ডিভোর্স না দিয়ে আরেকজনকে তুই কোন আইনে বিয়ে করলি? শুনেছি তোর বিয়ে হয়েছে 5 মাস আগে। পেট দেখে তো মনে হচ্ছে 7-8 মাসের প্রেগনেন্সি। বিয়ের আগে বাচ্চা নিয়ে ফেলেছিস নাকি? কে আপনি? আমার বাসার সামনে এভাবে চিল্লাচিল্লি করছে? একজোড়া মোটা বড় পেটওয়ালা দাড়ি গোঁফ কর্দমা মার্কা চেহারার শার্ট প্যান্ট পরা যুবক আমায় প্রশ্ন করলেন। আমি সাকিব, এই বাসায় রাশেদ সাহেবের কাছে এসেছি। আমি রাশেদ। আপনি রাশেদ? শুনেছি রাশেদ সাহেব কোরআন হাফেজ, কিন্তু আপনি কিভাবে রাশেদ হবেন? হ্যাঁ, আমি কোরআন হাফেজ রাশেদ। হাফেজ সাহেব, আপনার দাড়ি গোঁফ কোথায়? আর পাঞ্জাবি কোথায় আপনার? আসলে আমার বউ দিনা দাড়ি গোঁফ পছন্দ করে না, তো এই কারণে কাইটে ফেলাইছি। আর পাঞ্জাবি ওই পছন্দ করে না। বুঝেছি, আপনার অতি আধুনিক কেটি বেগম বউ আপনার হাফেজ সাহেব থেকে একদম কিটু সাহেব বানিয়ে দিয়েছে। আপনারা দুজনে তো আল্লাহর সাথেই প্রতারণা করেছেন, আর আমি তো বান্দা। আমার সাথে প্রতারণা করতে আপনাদের বাঁধবে কিসে? দেখেন ভাই, আপনিও কিন্তু দাড়ি নেই। বিশেষ কত সাহেব, আমি কোনোদিন দাড়ি রাখিনি, আর কেটে ফেলার প্রশ্নই আসে না। আপনি কি আমার দাড়ি কাটা নিয়ে আলোচনা করতে আসছেন রাশেদ? না, আমি আপনার দাড়ি কাটা নিয়ে আলোচনা করতে আসিনি মিস্টার কটো সাহেব। আমি যা বলবো সেটা শোনার জন্য আপনি আপনার অতি আধুনিক বউ কটি বেগমকে নিয়ে রেডি হন। কী কইবেন ভাই? আপনার কটি বেগমকে ডাকুন, দুজনকে একসাথে বলেই যাব। ভাই, আপনি ভিতরে এসে কথা বলেন। মিস্টার কটো সাহেব, আপনার বাসার ভিতরে আমি ঢুকবো না, কারণ আপনার বাসার বউ, থালা বাসন, হাঁড়ি পাতিল, আপনার বউ শাড়ি চুড়ি, আপনার এই বিশাল পেটের ভুঁড়ি সবই আমার টাকায় করেছেন। আপনার ঘরে আমি কি করে ঢুকবো বলুন তো? আপনার কেটি বেগমকে ডাকুন। এদিকে আজ বাসায় আসার সময় আমার ফোনটা নিয়ে এসেছিলাম। এই অবাধ্য ডিভাইসটা শুধু বেজেই যাচ্ছে। পকেট থেকে মোবাইল বের করে দেখলাম চাচা ফোন দিয়েছেন আম্মার এই নাম্বারে। এতবার ফোন দিচ্ছেন কেন চাচা? কে জানে কোনো সমস্যা হয়েছে কিনা গ্রামের বাড়িতে। কল যে একবার রিসিভ করতেই হয়। কেটি বেগমকে ডাকতে বলে আমি চাচার সাথে কথা বলতে একটু পাশে সরেছি। হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাজান। কেমন আছোস বাজান? চাচা তো একটু খোঁজ নিলি না? চাচা, ভালো নাই আমি। আপনার শরীর কেমন আছে? আমার আর খুব বেশি সময় নাই রে বাজান। তোরে দেখতে খুব মন চাইছিল, আর দেখা হইব কি না জানি না রে বাজান। তোর এর সাথে একটু যে কথা কইতে পারছি এইটাই বেশি। এভাবে কথা বলছেন কেন চাচা? হয়তো আমি বিদেশে গিয়ে কোনোদিন আপনার সাথে কথা বলিনি, কিন্তু আপনার কথা আমার সবসময় মনে পড়তো। আসলে কোন মুখে আমি আপনার সাথে কথা বলবো? যে অন্যায় আমি আপনার সাথে করেছি তার কোনো ক্ষমা নেই। আপনাকে ঠকিয়ে যে পাপ করেছি জীবনে, আজ হয়তো তার প্রায়শ্চিত্ত করছি। বাজান, কি করছ তুই এসব? তুই আমার বংশের একমাত্র ছেলে। বাপের কাছে ছেলের কোনো অন্যায় থাকে না রে বাজান। যদি কিছু মনে না করোস, তবে একটা কথা কইতাম তোরে বাজান। বলেন চাচা, কি বলবেন? আমাকে দুই ভাইয়ে তুই একজন বেটা। তুই তুই এই বংশের বাতি যে তুই। আমি কইমু বউ গেছে যাক, তুই সব ভুইলে যা বাজান। তুই সব ভুইলে যা, তুই আবার নতুন কইরা শুরু করবি বাজান। ঝামেলায় যাওয়া তোর যদি কিছু হইয়া যায়, তবে আমাগো বংশের বাতি নিভাই যাব। তুই বাজান বংশের বাতি নিভাই দিস না রে। শুনুন চাচা, বিদ্যুৎ যখন চমকাইছে বাস তো একটা পড়বে। এই ডাইনির কারণে আমি আমার বাপরে হারিয়েছি, আমার পরিবারের মধ্যে ঝামেলা বাঁধিয়েছি, আমার টাকা পয়সা সব খুইয়েছি। আপনি আমায় ক্ষমা করবেন চাচা, আমার সব ভুল পাপ অন্যায় আপনি ক্ষমা করে দিবেন। আজ এখন ফোন রাখি, আমি আবার আপনার সাথে কথা বলবো চাচা। চাচাকে সালাম দিয়ে ফোন রেখে দিয়েছি। এদিকে কেটি বেগম আর কিটো সাহেব এসে দাঁড়িয়েছে। ওদের দুজনের সামনে খুব রাগারাগি হচ্ছে। মনে হচ্ছে আমার ব্যাপারটা নিয়ে রাগারাগি হচ্ছে। এই বাউন্ডারির ভিতরে বাড়িওয়ালা ঘর, ওদের ঘর সহ আরও কয়েকটা একতলার ঘর আছে। ঘরগুলির সামনে ছোট্ট একটু উঠোন। আমি এই উঠোনে দেখেছি ওদের দুজনকে। চলে এসেছে দুই প্রতারক। আমি দিনাকে জিজ্ঞাসা করলাম, কেটি বেগম, কত টাকা খেয়েছিস তুই আমার? সাকিব, কি বলছো তুই এসব? আমি না তোমার বউ, তুমি আমার হাজব্যান্ড। আমি কে? আমি তোর হাজব্যান্ড? তাহলে রাশেদ কে তোর? রাশেদ তোর ভাতার নাকি নাগর? বল ডাইনি বল। ছি ছি সাকিব, কী সব বলছো তুমি? তুমি কি আমাকে ভালোবাসো না? মেজাজ চরম গরম হয়ে যাচ্ছে। চিৎকার করে বলে দিয়েছি, ভালোবাসা কোনো দরিয়া পানি না যে যখন যাকে তাকে ভালোবাসা ভিজিয়ে দিব। শোন কেটি বেগম, তুই আমার 27 লাখ টাকা খেয়েছিস। আমি ক্ষতিপূরণ আদায়ের জন্য তোর বিরুদ্ধে দেওয়ানি মামলা করব। মিস্টার কিটো সাহেব, আপনি শুনে রাখুন, ডিভোর্স না করিয়ে আপনি অন্যের স্ত্রীকে বিয়ে করেছেন, প্রতারণা করেছেন আপনারা আমার সাথে। আপনারা দুজনের বিরুদ্ধে প্রতারণার দায়ে আমি ফৌজদারি মামলা করব। ভাই ভাই, আমি জানতাম যে ওই আমনের বউ। জানলে আমি ওরে বিয়ে করতাম না। আমনে আমার বিরুদ্ধে কোনো মামলা দিয়েন না ভাই। রাশেদ ভয়ে ভয়ে বলল, মিস্টার কিটক সাহেব, আপনার কেটি বেগম
যে ক্লাস 9-এ থাকতে একজনের সাথে পালিয়ে বিয়ে করেছে এবং স্বামী রেখে পরকীয়া করে ডিভোর্স পেয়েছিল, জানতেন না এসব? গ্রামে তো আপনাদের দুজনের ঘর পাশাপাশি, জানতেন না আপনি কেটি বেগমের পরকীয়ার কথা? জানতাম ওই ঘটনা, কিন্তু ওই যে আমনে বউ এইটা জানতাম না। ওই আমার কাছে কই নাই যে ওর যে বিয়ে হয়েছে রাশেদ। একদম মিথ্যে বলবেন না কিট্টু সাহেব। আপনি জানতেন যে কেটি বেগম পরকীয়া করে স্বামী থেকে ডিভোর্স পেয়েছে, তারপরে আপনি কিভাবে বিয়ে করলেন? আপনি জানেন না যে দুজনের সাথে বসবাস না করে বনবাসে গিয়ে থাকা ভালো? ভয় ওয়ে আমার একদম গায়ে আইসে পড়ছস। আপনি ওরে নিয়ে যান, তবু আমারে মামলা দিয়েন না রাশেদ ভাই। আমি মনে হয় খাবারের গোডাউন দিয়েছি যে বাচ্চা সহ আপনার বউকে খাবো? মামলা তো আপনাকে ফেস করতে হবে। দেখো সাকিব, তুমি কিভাবে আমার নামে মামলা দিবে? কেটি বেগম তার কচি কচি কথা বলো বন্ধ কর। শুদ্ধ বলিস না তুই আমার সাথে? দুনিয়ার সবচেয়ে শুদ্ধ কথা বলিস তুই। তোর স্বামীকে একটু শুদ্ধ শেখাতে পারিস না? দেখেন ভাই, এই শুদ্ধ কথা কইয়া ওই আমারে শ্বাস করছে। আমি জীবনে কারোর সাথে প্রতারণা করি নাই ভাই। রাশেদ: জীবনে কারোর সাথে প্রতারণা করেন নাই মিস্টার কিটো সাহেব? আল্লাহর সাথে প্রতারণা করলেন কেন? দাড়ি পাঞ্জাবি ছাড়লেন কীভাবে ভাই? ওই খালি ভূমি অফিসে ব্যাটার লগে ফোনে কথা কয়। ওই কইছে আমি যদি স্মার্ট না হইতে পারি তাই বাচ্চা জন্মাইলে আমাকে থুইয়া ওই ভূমি অফিসের ব্যাটার লগে যাইবগা। খুব করুণভাবে বলল রাশেদ। ভূমি অফিসের ব্যাটার লগে যাইবগা? কি বলছেন এসব? আপনার জন্য বড় দুঃখ হয়েছে মিস্টার কিটো সাহেব। দাড়ি পাঞ্জাবি খুইলে আপনি এখন বউ রাখতে পারছেন না। তুমি ওর কথা বিশ্বাস করো না সাকিব। আমি তোকে বেশি ভালোবাসি দেখে ওর হিংসে হচ্ছে। শোন কটি বেগম, চরিত্রহীন মানুষের মিঠা কথার চেয়ে চরিত্রবান লোকের তিতো কথা অনেক মধুর। তোর সব কথা আজ আমার কাছে বিষের মতো লাগছে। এত ভালোবাসিস তুই আমাকে? এত ভালোবাসা কই থাকে রে তোর? কেটি বেগম, কিটো সাহেব, তোরা দুজনে শুনে রাখ, আজ বৃহস্পতিবার চলে যাচ্ছে। আগামী রোববার তোদের বিরুদ্ধে কোর্টে মামলা করব। তুই চলে যাওয়াতে আমি খুশি হয়েছি কেটি বেগম, কারণ আমার জীবন থেকে একটা আবর্জনা চলে গেছে। না বুঝে না জেনে তোর মতো আবর্জনাকে আমি জীবনে জড়িয়েছিলাম। সাকিব, তুমি আমাকে এসব বলতে পারলা? তোর মতো রসালো যৌবনের মেয়েকে আর কি বলবো আমি? মনে রাখবি যে যৌবন রসের কলসি নিয়ে আজ তুই টকবক করছিস, এই রসের কলসি তোকে একদিন ডুবে মারবে। সাতক্ষীরা থেকে নিজেকে জেলার দিকে ফিরে যাচ্ছি। রাশের ছেলেটা খুব বেশি চালাক মনে হয়নি আমার। অতি শুদ্ধ বলা, অতি আধুনিক কেটি বেগমকে হয়তো রাশেদ নষ্ট করেছে। জানি না এই কেটি বেগম আর কত মানুষকে ধোকা দিবে, কত মানুষের জীবন ওরা নষ্ট করবে তাও জানি না। আমি ভাবছি আজ কষ্ট ও পাপের ভুলেরা মিথ্যেরা কেন বন্ধু হয়েছে আমরা? সুখের স্বপ্নরা, সত্যের সৌভাগ্যীরা কেন ছুটি দিয়েছে এই আমায়? আজ কিছু যে জানি না এই আমি।